ওই যে যারা কলকাতা থেকে বসে বসে কথা বলে সর্বনাশ করতেছে, বঙ্গবন্ধু কবর থেকে লাফ মেরে উঠে এদের কথা শুনলে। প্রথমত যে এখানে 14 সনের পর থেকে ওইরকম আওয়ামী লীগের কোনো নেতৃত্ব শেখ হাসিনার বাইরে অন্য কোনো নেতা ছিলেন না। রাজনীতির জ্ঞান তাদের নেই বললেই চলে। যদি রাজনীতির সঠিক জ্ঞান থাকতো তাহলে দেশ ছেড়ে পালাতে হতো না। ওই যে 400 কোটি টাকার পিয়ন, সে একটা সময় ভাবতে শুরু করলো যে আমি তো ফায়েল আহমেদ। যারা এই সব ধরনের আওয়ামী লীগের সম্পর্কে এরা অবশ্য যারা কর্মসূচি দেয় এরা হলো হাইব্রিড নেতা। হরতাল হবে, অবরোধ হবে, ওটায় বাংলাদেশের একটা তেলাপোকা ভয় পাবে, এই মুহূর্তে বাংলাদেশে ওইটা মনে হচ্ছে না আর কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ প্রত্যেককে মাই টিভি সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি। মাহবুব সৈকত। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি এই সংলাপে, এবং দেশের বিশিষ্ট ব্যক্তি এবং জনরা, বিশেষজ্ঞরা এই সংলাপে অংশ নেন। আজকে আপনাদের পরিচিত দুজন, অত্যন্ত পরিচিত এবং প্রিয় দুজন আলোচক রয়েছেন আমাদের স্টুডিওতে। প্রথমেই তাদের সাথে আমি একটু পরিচয় করে দিই। আমার বাঁ পাশে রয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং ডান পাশে রয়েছেন আপনাদের আর একজন প্রিয় মুখ, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আপনাদের দুজনকেই মাই টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি আওয়ামী লীগের কর্মসূচি ও গণহত্যার বিচার। এই প্রসঙ্গে আমরা কথা বলবো এবং দেশের সার্বিক অবস্থা নিয়েও আলোচনা করব। আমি প্রথমেই যেতে চাই অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কাছে। আলোচনার শিরোনাম শুনছিলেন এবং ইতিমধ্যেই দেখেছেন যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই বলা যায় যে বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে। হরতাল, অবরোধের মতো কর্মসূচি সেখানে আছে। শুরু হবে 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বিতরণের মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ, অপশাসন, নির্যাতনের প্রতিবাদ তারা বলছে, এবং এই ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফিং থেকেও জানানো হয়েছে যে খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে কঠিন জবাব দিবে জনগণ, ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত শীর্ষ নেতৃত্বের আওয়ামী লীগকে প্রোটেস্ট করতে দেওয়া হবে না। সব কিছু মিলে এই যে কর্মসূচি দেয়া হলো, এই এত অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে 5 তারিখ আবার ফ্যাসিস্ট বিদায় নিল, সেই জায়গা থেকে 5 তারিখ আওয়ামী লীগ আবার কর্মসূচি দিল। এই কর্মসূচি নিয়ে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনি কর্মসূচিটাকে কিভাবে দেখছেন এবং তারা কতটা পালন করার সক্ষমতা তাদের রয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কথা বাংলাদেশের এবং বাহিরের যারা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর আমার সাথে যে ভাই রয়েছেন, যার কথা সারা দেশের মানুষ শুনে, দেশ বিদেশে শুনে, অত্যন্ত সুনামের সঙ্গে যিনি রাজনীতিকে বিশ্লেষণ করেন, আমার ভাই জনাব গোলাম মাওলা রনি। উনি আরো সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবেন। আমার কথা হলো, এই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে, আগামী কয় তারিখ থেকে কয় তারিখ আমার দেখতে হবে কেন, এটা আমি আগে বুঝে লই। কবে? 15 ফেব্রুয়ারির 1 থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, তার মধ্যে অবরোধ এবং হরতালও আছে, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল। এটা কি বাংলাদেশে? ও আচ্ছা, বাংলাদেশে যদি হয় তাইলে এটা যারা করেছে তারা দিবা স্বপ্ন দেখছে। রাজনীতির জ্ঞান তাদের নেই বললেই চলে। যদি রাজনীতির সঠিক জ্ঞান থাকতো তাহলে দেশ ছেড়ে পালাতে হতো না। এরা নিজেদেরকে সর্বনাশ করার জন্য এই ধরনের কর্মসূচিগুলো দিচ্ছে। এদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো এখন বাংলাদেশের মানুষের কাছে মাপ চাওয়া, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেই সব হাইব্রিড নেতারা হাত জোর করে মানুষের সামনে দাঁড়াবে। যদি মানুষ কোনো কারণে মাপ করতে পারে, কিন্তু আমি সবসময় বলি আওয়ামী লীগ সঠিকভাবে, আমরা যদি সব বাংলাদেশের মানুষ বলি আসেন আপনারা বর্ডার পাস করে এসে রাজনীতি করেন, তাও মানুষের চোখে চোখে তাকাইতে তাদের যে লজ্জা হবে, এই কারণে 8-10 বছর চোখ তাদের নামায়ে কথা বলতে হবে। তাদের নেতৃত্বের, বর্তমান নেতৃত্বের কথা আমি বলছি। তো এইসব প্রোগ্রাম দিয়ে ওই যে রাখাল বালকের মতো প্রতিদিন বলতো, এক রাখাল বালক, বাঘ এসেছে গ্রামে, বাঘ এসেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। মানুষ আসতো বালককে বাঁচানোর জন্য, এসে দেখতো সে মানুষের সাথে মশকরা করেছে এবং মিথ্যা কথা বলেছে। কিন্তু যেদিন প্রকৃতপক্ষে বাঘ আসলো, সেই দিন আর কেউ বালকের কথা বিশ্বাস করলো না। এক সকালে বাঘটা দিল, বাঘ তাকে খেয়ে ফেললো। আমি যারা এই সব ধরনের আওয়ামী লীগের সম্পর্কে, এরা অবশ্য যারা কর্মসূচি দেয় এরা হলো হাইব্রিড নেতা।
এই হাইব্রিড নেতাদের আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নাই। এই আওয়ামী লীগের নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী। আওয়ামী লীগকে বর্ধিত করেছেন এবং মুক্তিযুদ্ধের পথে নিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন সাহেবরা। আর ওই সব ছাত্র নেতারা শাহ মুয়াজ্জেম হোসেন, শেখ ফজলুল হক মনি, উবায়দুর রহমান, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, মাজারুল হক বাকি, তুফাইল আহমদ, ফেরদৌস কুরাইশি, নূরে আলম সিদ্দিকী, আব্দুর রৌফ, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখনেরা, ওই আর এরা ওই যে যারা কলকাতা থেকে বসে বসে কথা বলে সর্বনাশ করতেছে, বঙ্গবন্ধু কবর থেকে লাফ মেরে উঠে এদের কথা শুনলে, এইসব চেহারাগুলা দেখাইলে। কাজে এই প্রশ্নটা আমারে কইরে, এটা অবান্তর একটা প্রশ্ন। জি, আমি তাহলে একটু, এটা একটা অবান্তর প্রশ্ন। আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারবে না। এইগুলা করে ভিতরে যেসব কর্মীরা এখনো পালিয়ে থেকে অথবা নীরবে নিবৃত্তি থেকে যান বাঁচানোর চেষ্টা করছে, তাদের উপর একটা বিপদ ফেলানোর আরো কিছু কর্মী, নেতা কর্মী, নিরীহ নেতা কর্মী এবং যারা আওয়ামী লীগ করে না, দারোগা, পুলিশ এবং ওই যে এখন সমন্বয়কদের টাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে এই ধরনের কর্মসূচি দিয়ে। কাজে এইসব কর্মসূচি আমাকে বইলা কোনো লাভ নাই। রনি ভাই, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসি। প্রশ্ন হচ্ছে যে আমাদের যুগের নেতা ফজলু ভাই যে কথাগুলো বলেছেন, ওর পরে আসলে কথা থাকে না। উনি উদার মানুষ। আমার সাথে আওয়ামী লীগের যে সম্পর্কটা ছিল, তার চাইতে ফজলুর রহমান সাহেবের সঙ্গে সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। ওনার রক্ত, মাংস, অস্থি মজ্জার সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস জড়িত। তো তিনি যখন ৭১ পূর্ব সময়ের ছাত্র নেতাদের নাম বলছিলেন, আমার তখন হৃদয় একটা স্পন্দন হচ্ছিল। জি। এবং আমার চোখের সামনে সেই নেতাদের প্রতিচ্ছবি ভাসছিল। এবং পরবর্তীতে যখন আওয়ামী লীগের আবার ৭৫ পরবর্তী সময় যে দুঃসময়টা এসেছিল ৬০-এর দশকের মতো করে, আমিনুর রহমান যখন ছিলেন, ওই সময়টাতে মানে পুরো অঙ্গনের গ্র্যান্ড লিডার। এখন কিন্তু আপনি বাংলাদেশে এরকম কোনো গ্র্যান্ড লিডার নেই যিনি ডাকলে সবাই যাবেন। আওয়ামী লীগেও নেই, বিএনপিতেও নেই, জামাতেও নেই, কোনো দলে ওরকম গ্র্যান্ড লিডার নেই যার বক্তব্য শোনার জন্য 10 কিলোমিটার দূর থেকে মানুষ, ছেলে বড় হেঁটে হেঁটে আসবে। যাত্রা গানের জন্য অমরেন্দ্র বিশ্বাসের সেই অভিনয় দেখার জন্য মানুষ আসতো না, যেভাবে ফজলুর রহমান সাহেবের বক্তব্য শোনার জন্য আসতো। তো কাজেই সেই ফজলু ভাই যখন আওয়ামী লীগ সম্পর্কে ওনার দয়া আছে, মায়া আছে, উনি বলেছেন। কিন্তু আমার আসলে এই অনুষ্ঠান নিয়ে কথা বলার মতো রুচিও নাই, স্পর্ধাও নাই, এবং আই শুড নট টক। আমার বক্তব্যটা হলো, এখন বাংলাদেশে অনেক সমস্যা, বিএনপির সমস্যা আছে, জামাতের সমস্যা আছে, তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা আছে, এবং এই সমস্যার মধ্যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ পার্ট হতে পারবে না অ্যাট দিস মোমেন্ট। সরকার যদি আগামীতে তাদেরকে নির্বাচন করার একটা সুযোগ দেয়, তারপরে তারা নির্বাচনে কাকে পাঠাবে, কিভাবে পাঠাবে, তখন ওই পরিস্থিতিতে একটা প্রেক্ষাপট তৈরি হবে যে জনগণ তাদেরকে গ্রহণ করবে কি করবে না। কিন্তু এটা নির্ভর করবে বিএনপির মতো একটা বড় দল তাদেরকে সুযোগ দিতে হবে, জামাত দিলে হবে না। বিএনপি তাদেরকে একটা করিডোর দিতে হবে এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা ওয়েলকাম করতে হবে। আদারওয়াইজ ওই ফজলু ভাই যেটা বললেন যে সমস্ত জনগণ যদি সীমান্তের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আসেন, আপনারা আসেন, আমরা আপনাদেরকে বরণ করে নেব, উনি তো বললেন যে তাদের লজ্জা হবে। আমি লজ্জাটা না বলে যেটা বলতে চাই যে তাদের যে মোরাল ক্যারেজটা, বিশ্বাসটা, এই বিশ্বাসটা হবে না। তাদের কাছে মনে হবে যে এই জনগণের উপর আমরা গুলি চালিয়েছি, এই জনগণের উপর আমরা 15 বছর যে স্টিম রোলার চালিয়েছি, এবং আওয়ামী লীগকে যারা মনে প্রাণে ভালোবাসত, শ্রদ্ধা করতো, সেই সমস্ত মানুষদেরকে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে, রেল লাইনের মধ্যে ফেলে আমরা তাদেরকে অপমানিত করেছি, লাঞ্ছিত করেছি। কাজেই এই যে বিক্ষুব্ধ আত্মাগুলো, যেগুলো যাদেরকে গুম করে ফেলা হয়েছে, যাদেরকে মারা হয়েছে, তারা ভূত হয়ে হয়তো সীমান্তে এসে তাদেরকে আহ্বান জানাচ্ছে। এই জন্য তাদের কিন্তু প্রচণ্ড রকম একটা ভয় সৃষ্টি হবে, আতঙ্ক সৃষ্টি হবে। এইগুলো বাস্তবতা। কাজেই ইটস নট দ্য টাইম, এটা সময় না আওয়ামী লীগ নিয়ে আলোচনা করার জন্য। আমার কাছে মনে হচ্ছে আপনারা যারা বাংলাদেশে আছেন, প্রথম দিক হলো আমরা ঘুরে ফিরে যখন শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করছি, আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করছি, ততই মূলত আমাদের দুর্বলতা প্রকাশ হচ্ছে। আপনি আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করেন, বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করেন, আমার মনে হয় 75 পর্যন্ত আলোচনা করেন। ফজলু ভাই একটি বিষয় কিন্তু বলেছেন, সেটি হচ্ছে যে অপরাধের
অপরাধ করার কারণে তাদেরকে আগে মাপ চাওয়ার বিষয়টি বলেছেন। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা কোনো পর্যায়ে কি আপনি গত 5-6 মাসে এটি অপরাধ তারা করেছে এরকম কোনো অনুশোচনা দেখেছেন? অপরাধের জন্য ক্ষমা চাওয়া তো পরের বিষয়, কিন্তু অপরাধ যে করেছে এই বোধ বা চেতনাটা কোথায় তারা বা কে বলেছে? এখানে আওয়ামী লীগের দুটো শ্রেণী। জি। প্রথমত হলো যে আমি 14 সন পর্যন্ত একেবারে আওয়ামী লীগের খুব কাছাকাছি যতটা থাকা সম্ভব, ক্ষমতার কাছাকাছি, 2009 থেকে 5টা বছর একজন সংসদ সদস্য হিসেবে আমি খুব কাছাকাছি দেখেছি। প্রথমত যে এখানে 14 সনের পর থেকে ওই রকম আওয়ামী লীগের কোনো নেতৃত্ব, শেখ হাসিনার বাইরে অন্য কোনো নেতা ছিলেন না। জি। ওই দলের মধ্যে তোফায়েল সাহেবেরও যতটুকু ক্ষমতা ছিল এবং যতটুকু মর্যাদা ছিল, আর ওই যে 400 কোটি টাকার যে পিয়ন, তার মধ্যে আর তোফায়েল সাহেবের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। তাদের সবাইকেই জননেত্রী শেখ হাসিনার সামনে গিয়ে হাত জোর করে করজোড়ে তার করুণা ভিক্ষা করতে এটা হয়েছে। তো একদিনে হয়নি নিশ্চয়ই। 10 বছর বসে বসে হয়েছে, একজন করেছে আর একজন মেনেছে। এগুলো করার ফলে কি হলো, ওই যে 400 কোটি টাকার পিয়ন, সে একটা সময় ভাবতে শুরু করলো যে আমি তোফায়েল আহমেদ। আর তোফায়েল সাহেবদের মতো মানুষের মনোজগতে বেদনা হতে 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 একটা সময় তাদের মনে হলো যে আমাদের বেঁচে থেকে লাভটা কি। ফলে কি হলো, এই দুটো শ্রেণীর চাপে মধ্যে সালমান এফ রহমান সাহেবের মতো লোক এসেছেন, আনিসুল হক সাহেবের মতো লোক এসেছেন, আরও অনেকের নাম বলা যেতে পারে, যাদের পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি কোনো জায়গাতেই কোনো গ্রহণযোগ্যতা, নেতৃত্বের গুণাবলী এবং যাকে বলা হয় ইন টার্মস অফ পপুলারিটি, এই কোনোটাই তাদের নেই বা ছিল না। ফলে কি হলো, এখন দলের জন্য যে কিছু বলা দরকার বা দলের জন্য যে মাপ চাওয়া দরকার বা দলটাকে গোছানো দরকার, আমি এমন কোনো লোক আওয়ামী লীগের মধ্যে দেখছি না। যারা পালিয়েছেন তাদের মধ্যে নাই। যদি যতটুকু আছে, শেখ হাসিনা কি উনি সেই 76-77 বছর বয়সে উনি কতটুকু করতে পারবেন না পারবেন সেটা তার ব্যাপার। উনি যদি কোনো কিছু বলেন বা কোনো কিছু করেন বা মুভ করেন, তাকে কেন্দ্র করে মুভমেন্ট হবে। কিন্তু বিফোর অ্যান্ড আফটার শেখ হাসিনা ওই দলের মধ্যে সিঙ্গেল একজন লোক নেই যিনি যদি সারাদিন চোখের পানি ফেলে গড়াগড়ি করে কান্নাকাটি করেন, কারো অনুভূতি হবে যে এই লোকটা আওয়ামী লীগের এবং তার প্রতি একটু তাকানো দরকার। আমি আওয়ামী লীগের এবং কাউকে দেখছি না। দেয়ার ইজ নো বডি ইন আওয়ামী লীগ। আবার কেউ যদি আওয়ামী লীগের পক্ষে ওই যে হুমকি দিচ্ছে, আজ আসছি কাল আসছি, মেরে ফেলবো, কেটে ফেলবো, হরতাল হবে, অবরোধ হবে, ওটায় বাংলাদেশের একটা তেলাপোকা ভয় পাবে, এই মুহূর্তে বাংলাদেশে ওইটা মনে হচ্ছে না আর কি। দিস দ্য রিয়ালিটি। আমি আবার একটু ফজলু ভাই আপনার কাছে আসি, একটু সূত্র ধরে আসি রনি ভাইয়ের কথায়। আওয়ামী লীগে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে অনেক নেতাকে। আপনার কথা বলেছে, আমরা জানি আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনি অনারবর্ষী বক্তা, আপনি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। সেই লোক এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। এই লাঞ্ছিত অপমানিত করার কারণে আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে, মূল আওয়ামী লীগের ফ্লেভার ছিল না বলে। আপনি কি এরকম কারণে আওয়ামী লীগ ছেড়ে এসেছিলেন? আপনি কি আগেই বুঝতে পেরেছিলেন যে একজনের কথাই আওয়ামী লীগ চলা শুরু হয়ে যাবে, আওয়ামী লীগ এরকম একটা অবস্থায় চলে আসবে? আপনি কি চেষ্টা করেছিলেন কিনা? আমার ভাই জনাব রনি, যদিও আমার অনুজ প্রতিম, আমার ছোট, তার কথাগুলো আপনি শুনেছেন, মন দিয়ে শুনলে বোঝা যায় উনি কত, মানে কি বলবো, গভীরতার সঙ্গে আওয়ামী লীগের মানসিক অবস্থাটা, তাদের রাজনৈতিক নেতৃত্বের পরবর্তী সময়ের অবস্থাটা, যে এইখানে ওই যে আমি একটা কথা বলি যে 24 সনের আমি এবং ডামির যে ভোটটা হয়েছে, এই ভোটে একজন ভোটার ছিল, নমিনেশন বোর্ডও একজনই ছিল, একজনই পাশ করছে, এমপিও হয়েছে একজন, নমিনেশনও দিছে একজন, মার্কাও দিছে একজন, তার নাম শেখ হাসিনা। উনি খুব গভীরভাবে কথাটা বলছেন যে উনি ছাড়া আর কেউ ছিল না, এবং একমাত্র শেখ হাসিনার মনে যেদিন রিয়েল উপলব্ধি হবে যে আমরা মহা অন্যায় করেছি, সেই দিন যদি মানুষ কোনো চিন্তার মধ্যে আসে, এর বাইরে ওই যে সলিমুদ্দি কলিম এগুলোর আমি কিছু করি না। আর আমাকে যে প্রশ্নটা করেছেন, আমার চেতনার স্তরে সবসময় ছিল, এটা আমার ভাই রনি সাহেবও জানেন, আমি বাংলাদেশের একমাত্র ব্যক্তি, ওই যে গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমি জানি না, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের সন্তান, কৃষকের সন্তান,
কিন্তু আমি যে কথাটা বলি এই কথাটা অনেকেই পরবর্তী সময়ে বলে। আমি প্রথম বলেছিলাম 1981 সনের শেখ হাসিনা আসলেন 17ই মে, 31শে অক্টোবর ছাত্রলীগ ভেঙে গেল। আমি ছাত্রলীগের ফজলুল চন্নুর প্রেসিডেন্ট হইলাম এবং প্রথম বক্তৃতায় আমি বললাম রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না, করি না, পরিবারতন্ত্র আদর্শের উত্তরাধিকার চাই। আজকে এটা প্রতিষ্ঠিত করছি, আমি আজকে চ্যালেঞ্জ করলাম, আমি এটা প্রতিষ্ঠিত করছি। 81 সন থেকে আজকে 24 সন, 2024 কত বছর হইল? এই 33 বছর, 19 আর 43 বছর পরে আমি ফজলুর রহমান প্রতিষ্ঠা করছি যে রক্তের উত্তরাধিকারটা তেমন কিছু না, আদর্শের উত্তরাধিকারটাই সব। কেন? আমি আজকে বলি আমি দুনিয়ার সবকিছু ছেড়ে দেব কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়ব না। আমি ফজলুর রহমান কত কিছু জীবন হানির কত শঙ্কা আমার, এই এখন আসতেছিলাম বারবার মনে হচ্ছিল আমি যে কোনো সময় মরতে পারি। কারণ জামাতের শিবিরের ছেলেরা যেভাবে আমাকে অপমান করে এবং থ্রেট করে কথা বলছে বাংলাদেশে, অকল্পনীয়। আপনাকে পরে কথাটা আমি বলবো। আমার একটা ছবি দিছে সারা বাংলাদেশে বেরিয়েছে, আমাকে বাইরে মাথা ফাটায় ফেলছে, হাত ভাঙিয়ে ফেলছে, গেঞ্জি ছিঁড়ে ফেলছে, আর নিচে লেখা যে অন্যায় এই মানে অপরাধের জন্য জামাত ইসলাম ফজলুর রহমানকে শাস্তি দিল। মানে এটা কোথায়? ভার্চুয়াল জগতে? ভার্চুয়াল জগতে। মানে ওইটা তো প্রুফ নাই ওনাদের, তো ওনাদের অফিসিয়াল পেজে তো না। না তা না, আমি বলবো কেন প্রুফ লাগে না ভাই। আচ্ছা, এই যে বাতাস যে লাগে শরীরে, দক্ষিণ দিক থেকে বাতাস আসিতেছে, এটা কি আপনি দেখেন নাকি অনুভব করেন? অনুভব করি। এইটা ফিলিংস। এই ধরনের একটু দাড়ি, এক ধরনের পোশাক, কথা বলার স্টাইল একরকম, এটা দেখলে আমি বুঝি ও শিবিরের ছেলে ছিল। যে যেখানেই যাক, যে গাঙ্গের মাছেই হোক, কিন্তু উৎসটা এক। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমি যে কথাটা বলছি, আমি আজকে এত রিস্ক নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে বলতেছি, এমনকি আমি এটাও বলতেছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে বললেই যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাসে উঠে, আমার করার কি আছে? অন্য কাউকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, করার কি আছে? কই আওয়ামী লীগের তো কোনো হারামজাদা, আমি হারামজাদা বললাম এদেরকে, আওয়ামী লীগের তো কোনো ধরনের, এদেরকে কি বলবো, অমানুষ, নরপশু, নরাদম। বঙ্গবন্ধুর স্ট্যাচুটা ভাঙ্গিয়া বা তার স্কাল্পচারটা ভাঙ্গিয়া যখন তার মাথার উপরে প্রস্রাব করে, এই হারামজাদা নরপশু নরাদমদেরকে একজন আইসা বলছে আগে আমারে মার, পরে বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব কর। তামিলনাড়ুর মতো মুখ্যমন্ত্রী একজন ছিল সিনেমার নায়িকা জয়ললিতা। উনি মৃত্যুবরণ করার পরে তার জন্য 134 জন লোক আত্মহত্যা করছে। এই যে এত কিছু ঘটে গেল, বঙ্গবন্ধু তার বাড়ি পোড়া হইলো, কত কিছু হইল, একটা লোককে আত্মহত্যা করা দূরের কথা, একটা লোককে ঠিক মতো এসে সামনে দাঁড়ায় প্রতিবাদ করছে আমারে গুলি করে। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা আওয়ামী লীগের রাজনীতির, আওয়ামী লীগের নেতৃত্বের। এই ব্যর্থতা হইল শেখ হাসিনার। আপনারা এক সময় সেই দলটি করতেন, আপনারা সেই কারণে আমি বলছিলাম রক্তের উত্তরাধিকারের রাজনীতি, ওই যে কথাটা আমি মিলাইতেছি, এই কথাটা আমাকে একটু সুযোগ দিন। প্লিজ বলেন। কই শেখ হাসিনা তো পারতেছে না, পারে নাই কেন? রক্তের উত্তরাধিকারের রাজনীতি করতে আসছে। আজকে যারা এইসব মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিবাদ করতেছে, একটা ছেলে আজকেও বলছে মুসলমানরা অনেকেই না বুঝে মুক্তিযুদ্ধে গেছিল। আপনার দেখার কথাটা এইগুলা শুনলে মনে হয় আলবদরের বাচ্চারা বলে কি, আমি তো এদেরকে আলবদরের বাচ্চা বলি, মারুক না আমাকে, যে আমরা না বুঝে মুক্তিযুদ্ধে গেছিলাম, আমি মুসলমানের ছেলে। আমার থানায় আমার আন্ডারে 1200 মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে, আমি কমান্ডার ছিলাম। 1200, আমি আবারও বলছি 1200 আমার আন্ডারে যুদ্ধ করছে, আমি তাদের কমান্ডার ছিলাম। এর মধ্যে 1000-এর উপরে, আরো বেশি 1100-র উপরে মুক্তিযোদ্ধা ছিল মুসলমান। কিন্তু সেখানে ফজলু ভাই খুব ছোট্ট করে রনিবের কাছে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করি। আমি যাবেন রনিবের কাছে, আমি কথাটা বললাম। আমি আজকে যে কথাটা আপনি জিজ্ঞাসা করছিলেন যে আমি কেন বেরিয়ে আসলাম না আসলাম, সেটা ভিন্ন কথা। আমি ফজলুর রহমান এককভাবে বাংলাদেশের রাজনীতি কিছু করতেও পারবো না, বাংলাদেশের রাজনীতিতে নিজে কোনো আমার একক কোনো উত্থান হোক এটা আমি চাইও না। কিন্তু আমি একটা জিনিস বুঝাইতেছি বাংলাদেশে, যে যেখান থেকে শুরু করছিলাম, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গায় জ্বেলেছে,
যেখান থেকে শুরু করছিলাম অস্ত্র নিয়ে যুদ্ধ করছিলাম, পাঞ্জাবির বুকে ট্রিগার টিপেছিলাম, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে প্রতিটা সময়ে মুহূর্তে অপেক্ষা করছিলাম মৃত্যুর জন্য, সেই জায়গায় যে আদর্শের জন্য করছিলাম সেখান থেকে আমি সরি নাই। এটা আমি প্রতিষ্ঠিত করছি। এখন আওয়ামী লীগের সাইডে আইসি না বিএনপিতে আছি, যে অবস্থানে যখন আছি, আমি আমার ভাই রনিকে সামনে রেখে, অনুযোগ রনিকে সাক্ষী রেখে বলতেছি, আমি আওয়ামী লীগ করি, কৃষক শ্রমিক জনতা লীগ করি অথবা বিএনপি করি, আমার অবস্থান পরিবর্তন হবে, কিন্তু আমার নীতিগত কোনো পরিবর্তন হবে না, কারণ আমি নীতিগত অবস্থানে মুক্তিযুদ্ধের চেতনা। অনেক অনেক ধন্যবাদ। রনিবের কাছে আসবো, তবে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত মাই টিভি সংলাপে। দর্শক, আমরা কথা শুনছিলাম বিরতির আগে অ্যাডভোকেট ফজলুর রহমানের। আমরা ফিরছি গোলাম মাওলা রনি ভাই আপনার কাছে। আপনি নিশ্চয়ই বলবেন, আমি একটু সাথে অ্যাড করে দেই। সেটি হচ্ছে, আপনি বলেছেন, বিভিন্ন উদাহরণ দিয়ে এর আগে বলেছেন যে আওয়ামী লীগ এই সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের স্থান কি হবে, এবং স্থান হতে হলে বিএনপির মতো বড় দলকে করিডোর দিতে হবে, এরকম একটি বিষয় বলেছেন। একটু অ্যাড করি, আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবেন, আওয়ামী লীগের এখনো নিবন্ধন আছে। আপনি বললেন করিডোর দিতে হবে, এটি কি সেই করিডোরের সাথে কোনো ইঙ্গিত আছে এখানটা? এখানে আসলে যেহেতু আমি বা ফজলু আমরা দুজনেই একটা দলের সঙ্গে আছি, দল আমাদের কি মনে করুক বা না করুক সেটা পরের ব্যাপার, যেহেতু আমরা আছি। আর সালাউদ্দিন সাহেব যেহেতু দলের মুখপাত্র, কাজেই তার সেই বক্তব্য নিয়ে, তার বক্তব্যের বাইরে গিয়ে সেটা বিশ্লেষণ করার মতো অবস্থা আমার নাই। ফজল ভাই পারেন, যেহেতু তিনি চেয়ারপারসনের উপদেষ্টা। আমি যেটা জেনারেল যেটা মনে করি সেটা হলো, বর্তমান সময়টিতে আমরা জামাতের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যে সাহস, যে কৌশল, যে স্পিরিট আমরা দেখতে পাচ্ছি, এটা মানে গল্প, রবিনহুডের গল্পকেও হার মানিয়ে ফেলেছে। 1971 সনে যে ঘটনা আমরা শুনেছিলাম, জামাতের সাহস, আমি পজিটিভ বলছি জামাতের সাহস। এখন তাদের একটা প্যারা মিলিটারি গ্রুপ ছিল, সেনাবাহিনীর সঙ্গে কন্টেম্পোরারি তাদের একটা আর্মস ইউনিট ছিল, প্যারামিলিটারি ছিল। আমি একটু থামাই আপনাকে, আপনারা প্রাজ্ঞজন। সেটি হচ্ছে যে আমরা যে প্রেক্ষাপটে আলোচনা করছি, আপনি যদি ওই প্রেক্ষাপটে যান, স্বাভাবিকতই ওই তাদের কিন্তু জবাব দেওয়ার কিন্তু এই মুহূর্তে নাই কেউ। এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে ওই দলটির কোনো প্রতিনিধি নেই। যে সৈকত, আমি নিজের ব্যাপারে খুব কনসার্ন। আমরা দুজনে লয়ার। আমি ডিফামেটরি কোনো কথা বলবো না, বা এমন কোনো কথা বলবো না যেন তাদের কেউ আপনাকে প্রশ্ন করে বলে যে এরকম একটা কথা হলো, আপনারা কেন প্রতিবাদ করলেন না। আমি ওয়েল কনসার্ন। আমি যে কথাগুলো বলছি যে তাদের শক্তি, সাহস, তাদের বীর্য, তাদের বল ইত্যাদি নিয়ে আমরা যে সকল কথা শুনেছি, সেই কথাগুলো 71 পূর্ববর্তী সময় বা 71কালীন সময়, যেটা আমরা শুধু অনেকে বিশ্বাস করিনি, আমরা অনেকে সেটা বিশ্বাস করিনি। কিন্তু এই সময়টিতে তাদের যে তৎপরতা, এখন ধরুন তারা সারা বাংলাদেশে ওয়াজ করছেন, দিনী খেদমত করছেন, সারা বাংলাদেশে রাজনৈতিক যে প্ল্যান করে যাচ্ছেন, তাদের আমির যেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে বেড়াচ্ছেন, ঠিক এই পর্যায়ে অন্য কোনো রাজনৈতিক দলগুলোর সমসাময়িক সেখানে তৎপরতা দেখাতে পারছেন না। দিস ইজ দ্য রিয়ালিটি। এই কথার জন্য আপনার কোনো অসুবিধা নেই। এখন মূল ব্যাপার হলো, জামাত তার ফুল ফোর্স নিয়ে মাঠে আছে। এখন জামাতের সেই ফুল ফোর্সের সঙ্গে যদি কম্পেয়ার করতে হয়, তাহলে এখানে বিএনপিরও ফুল ফোর্স লাগবে। বিএনপির ফুল ফোর্স কি? জনাব তারেক রহমানকে লাগবে, জনাব বেগম খালেদা জিয়াকে লাগবে। আদারওয়াইজ পোর্টফোলিওতে শফিকুর রহমান সাহেব একটা অনুষ্ঠান করলেন, সেটাকে আপনি ফজলু ভাইকে দিয়ে মোকাবেলা করতে পারবেন না, রুহুল কবির রিজভী সাহেবকে দিয়ে মোকাবেলা করতে পারবেন না। একটা দুইটা হয়তো হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা হবে না। কারণ আমাদের দেশে সবসময় কয় কি, পার্টির টপ লিডার চায়। ফলে এই যে জামাত একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছে, আর ঐতিহাসিক একটা গ্যাড়াকলের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো পড়েছে। বাংলাদেশে ধরেন আওয়ামী লীগের নাম আমরা নেব না, কিন্তু জাতীয় পার্টি বলেন, অন্যান্য যেই দলগুলো বলেন, সবাই কিন্তু আসলে এখানে কম্পিট করতে পারছে না। তো সেক্ষেত্রে এখানে দেখবেন যে রাজনীতির বন্ধু খোঁজা এবং রাজনীতির পলিসি খোঁজার জন্য বড় বড় রাজনৈতিক দলগুলো অনেক এখানে নেগোসিয়েশন করছে, এবং তারই ধারাবাহিকতায় জনাব সালাউদ্দিন সাহেব অনেক কথা বলছেন, বিএনপির পক্ষ থেকে অনেক কথা বলা হচ্ছে। এটা আমি মনে করি একটা পলিটিক্যাল কৌশল জামাতকে বা বিএনপির প্রতিটা চাপ দেওয়ার জন্য। এক,
দুই নম্বর হলো যে এই সময়টিতে এসে আমরা যে পরিবেশ প্রেক্ষাপট দেখছি, বিএনপির একটা সহকারী দল, জামাত হিসাবেই জামাতকে বিএনপির একটা সহকারী দল হিসেবে আমরা লোকজনকে বিশ্বাস করতে জেনেছি। আমরা বারবার শুধু ট্যাগ লাগাতাম জামাত বিএনপি, বিএনপি জামাত, তার সরকার ইত্যাদি ইত্যাদি। এখন এই দলটা হঠাৎ করে বিএনপির বাইরে গিয়ে এতটা শক্তিশালী হয়ে পড়বে, বিএনপিকে এখন সেই দলের সঙ্গে কথা বলতে হবে, সেই দলের সাথে প্রতিযোগিতা করতে হবে, এটা বিএনপির ডিকশনারির মধ্যে ছিল না। জামাতের ছিল কিনা জানি না, যেহেতু তারা ভালো বলতে পারবে, বাট বিএনপি ডিকশনারিতে কখনোই ছিল না যে শিবিরের একজন নেতার সঙ্গে তাদের কথা বলতে হবে। এবং তাদের এই পলিসি এখন আমাদের চারিদিকে শুধুমাত্র আমরা শুধু জামাত আর শিবির দেখতে পাচ্ছি, বিএনপির যারা লোকজন আছে, সমন্বয়কদের মধ্যে আমরা তাদের প্রতিচ্ছবি দেখতে পাই, নাগরিক কমিটির মধ্যে তাদের প্রতিচ্ছবি দেখতে পাই, রাজপথে তাদের চারিদিকে শুধু আমরা দাড়িপাল্লা আর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দেখতে পাই। এখন এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য একটা পলিটিক্যাল ব্যালেন্স দরকার, একটা উন্মুক্ত রাজনীতি দরকার। এখন সেই উন্মুক্ত রাজনীতি করার চেষ্টাই বিএনপি করে যাচ্ছে, এটাই হলো আমার বক্তব্য। দুই নম্বরে এখানে একটা জিনিস চিন্তা করুন যে আমাদের সমাজে কতগুলো অস্থিরতা কিন্তু চলে এসেছে, যেটা ফজলুর রহমান সাহেব বলছিলেন, আমাদের ফজলুল ভাই বলছিলেন যে তিনি তার অপরাধ কি? তার অপরাধ হলো তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, তার অপরাধ হলো তিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন, তিনি অন্য সবার মতো তাকে গালাগাল দিতে পারেন না, শেখ হাসিনাকে তিনি শেখ হাসিনাই বলেন। আওয়ামী লীগের লোকজন এই শেখ হাসিনাকে শেখ হাসিনা বলার জন্য তিনি শেখ হাসিনার যে সমালোচনা করেছেন আওয়ামী লীগ জমানাতে, বিএনপির কোনো লোক, জামাতের কোনো লোক এখনও পর্যন্ত কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও ওনার যে বক্তব্যটা ভাইরাল হয়েছে, আওয়ামী লীগ একটা অভিশপ্ত দল, ওই যে বক্তব্যটি, ওটা জামাতের কোনো লোক, বিএনপির লোক 100 বছর গবেষণা করে এই ফজলুর রহমান সাহেবের মতো একটা ফিজিক্যাল স্ট্রাকচার, মুখ এবং ব্রেইন না থাকলে পারবে না। কিন্তু এই কথা বলার পরেও তাকে নিয়ে ছাত্রলীগের কোনো ছেলে একটা কার্টুন তৈরি করেনি, তাকে কোনোদিন রাস্তাঘাটে যুবলীগের কোনো লোক অপমান করেনি। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছে, তাকে তার ছিনিয়ে তাকে একদিন তুমি করে বলতে পারে, কোনো লোক কখনো টেলিফোন করে তাকে বলেনি তুমি এই কাজটা কেন করেছো বা আপনি কেন করেছেন, কেউ তাকে বলেনি। এই যে সহনশীলতা, এই সহনশীলতা থেকে এখন আমরা এমন একটা জায়গাতে ফান্ডামেন্টালিজমে চলে আসছি। এখন শুধু আমরা না, দেশ বিদেশে সবাই বলতেছে এটি কি, আমরা কি একটা তালেবানি যুগের দিকে যাচ্ছি, আমরা কি এটা আফগানি যুদ্ধের দিকে যাচ্ছি, আমরা কি আইএমএ জাহিলিয়াতের যুগে যাচ্ছি? এখানে একই হচ্ছে। এই দেশে তো কখনো মাজার ভাঙা হয়নি, এদেশে তো কখনো ভিন্ন মতের কোনো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়নি, এদেশে তো কোনো মানুষকে যদি অপছন্দ হয় সে সম্মানিত কোনো মানুষকে বেইজ্জতি করা হয়নি, আমাদের এই দেশে কখনো দেখিনি। আমাদের এই দেশে ওয়াজ আপনার পছন্দ হচ্ছে না, ভালো কথা, কিন্তু ওয়াজের ময়দানে হুজুরকে নামিয়ে তাকে আচ্ছা মতো জুতো পেটা করার মতো ঘটনা আমরা তো এই দেশে কখনো দেখিনি। এই কোন সমাজের মধ্যে পড়লাম? এখন এই সমাজে যদি একজন 77 বছর বয়স্ক ফজলুর রহমান সাহেবকে তারই নাতির বয়সীর বা পুতির বয়সের একজন লোক তাকে পৃথিবীর সবচেয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এমনভাবে কার্টুনকে বেজ্জতি করা হলো, তা আলটিমেটলি এটা সমাজের জন্য আমি মনে করি একটা ক্যান্সার। এবং সেই ক্যান্সারটা যেই করে থাকুক, যদি বিএনপি করে থাকে, আওয়ামী লীগ করে থাকে, জামাত করে থাকে, তার অত্যন্ত নিন্দনীয় এই কাজগুলো। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে টেলিভিশন টকশোতে এসে উনি বারবার বলছেন যে আমি মুক্তিযুদ্ধের কথা বলছি, বলার পর আমাকে এইভাবে থ্রেট দেওয়া হচ্ছে। এখন এই থ্রেটের এগেনস্টে যদি জামাতের আমির মহোদয় উনি যদি বলতেন যে নো, আমরা এটা সাপোর্ট করি না, ইসলাম একটা সহনশীল ধর্ম, আল্লাহ রাসূলকে এত কাজ করার পর তো সে কখনোই কাজ বলেনি, আর যদি ওনার জবান থেকে, পবিত্র জবান থেকে এই ধরনের একটা কথা বের হতো, আমরা ধরে নিতাম যে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, এটা একটা ভালো দল। আর যদি গোলাম পারওয়ার সাহেব এমন একটা কথা বলতেন, জামাতের অন্য 10 জন লোক বলতেন যে না, ফজলুর রহমান সাহেবকে নিয়ে অনলাইনে যে সমস্ত ঘটনা ঘটছে এবং তারা যে মতের আদর্শীর হোক না কেন, যারাই হোক না কেন, আমরা এই জিনিসগুলো পছন্দ করছি না, আমরা এটা ঘৃণা করি, এবং এইরকম একজন প্রবীণ রাজনীতিবিদের যদি কোনো কিছু হয় এটা জাতির জন্য লজ্জাকর, এবং তারা যদি বলতেন যে সরকারের উচিত তাকে প্রোটেকশন দেওয়া, এই কথাগুলো বিএনপির বলা উচিত, এই কথাগুলো জামাতের বলা উচিত। যখন মানুষ এরকম একটা ঘটনা ঘটে এবং চুপচাপ থাকে, চুপচাপ থাকার পর হয় কি, এই গজবটা সবার জন্য অনিবার্য হয়ে পড়ে। আপনি দেখেন শেখ হাসিনার জমানাত দেখেন আমরা কয়জন কথা বলেছি, উনি কথা বলেছে, আমি কথা বলেছি, বা বিদেশে বসে অনেক অনেক বড় কথা বলতে পারে, কিন্তু বাংলাদেশে বসে, বিদেশে বসে অনেক কথা বলতে পারে। এই যে এখন বাংলাদেশে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা কথা বলছি,
কয়জন কথা বলছে? 2 থেকে 3 জন, নট মোর দ্যান দ্যাট। কিন্তু দেখা যাচ্ছে বিদেশ থেকে আপনি বলেন মেরে ফেলবো, কেটে ফেলবো, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, লাঠি কাঙ্গার, মুগুরু হারেঙ্গা, হ্যাঁ, খেয়ে ফেলেঙ্গা, কিন্তু ওটার কোনো ভ্যালু নেই। কিন্তু এই বাংলাদেশে এসে ঢাকা শহরে ঘুরে ফিরে আপনি এটা তো সমালোচনা করে দেখেন না। তা আমরা তো শেখ হাসিনার জামানাতে এই কাজগুলো করে বাংলাদেশের যতটুকু রাজনৈতিক পরিবর্তন যা কিছু আছে, এটা বহু মানুষের, বলা হয় যে এ পলিটিক্যাল লিডার ইজ নট এ সিঙ্গেল পার্সন, ইজ এ কম্বিনেশন অফ ম্যানি ম্যানি পিপল। একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, ধরুন একজন বঙ্গবন্ধু বা একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি তাকে সিঙ্গুলার নাম্বার ধরতে পারেন না। একজন জিয়াউর রহমান তৈরি করার জন্য তার পিছনে কোটি কোটি মানুষের সম্মিলিত শ্রম একসাথে পিরামিড আকারে ওই চূড়ায় একজন জিয়াউর রহমান সাহেবকে বসিয়ে দিয়েছে। সিমিলারলি বঙ্গবন্ধু একজন সিঙ্গুলার নাম্বার নন। সেই 1952 সন থেকে শুরু করে একদম 75 সন পর্যন্ত, টিল নাও, এখন পর্যন্ত কোটি কোটি মানুষ তাদের ঘাম, শ্রম, মেধা, প্রেম, ভালোবাসা সবকিছু দিয়ে একটা পিরামিড তৈরি করে ওই মাথার উপরে একজন বঙ্গবন্ধুকে বসিয়ে দিয়েছে। তো কাজেই এই যে একটা ইনস্টিটিউশন গড়ে, পলিটিক্যাল সেম অবস্থা। আজ ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসেছেন, ওই চেয়ারের পিছনে আমি গোলাম মোল্লা রনির 60 বছরের পুরনো একটা বাড়ি আছে, যে বাড়িটা শেখ হাসিনা গুড়িয়ে দিয়েছে মাটির সঙ্গে, একটা ইটও ছিল না ওই বাড়ির। আমার গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, আমাকে অসংখ্য মামলা মোকদ্দমা, আমি তো এই সরকারের আমলে কোনো বেনিফিট পাইনি, কোনো কিছু পাইনি, কিন্তু আমি কেন আমাকে শাস্তি পেতে হলো? আমি শাস্তি পেয়েছি কথা বলার জন্য, কিন্তু বেনিফিট কে পেয়েছে? বেনিফিট এখন যারা আছে তারা বেনিফিট আছে। তাহলে এখন কি বলবেন আপনি? তাহলে এখন এই যে আমাদের মতো লোক যারা আছে, ফজলুর রহমান সাহেবের মতো লোকজন আছে, এখন তার একটা কথা আমার পছন্দ না হতে পারে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু তার অন্য যে কথাগুলোর কারণে আজ জামাতের কথা চিন্তা করেন, বিএনপির কথা চিন্তা করেন, জাস্ট 1 মিনিট শেষ করে দিতেছি, মানে তারা তো এই আগস্টের 1 তারিখ পর্যন্ত ছিল না, আগস্টের 5 তারিখ পর্যন্ত তাদের কাউকে দেখা যায়নি, অল্প কয়েকজনকে দেখা গেছে। তো যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে উনি একজন। এখন এসে তার একটা কথা হয়তো আপনার পছন্দ হচ্ছে না, আর আপনি অমনি তাকে ফাঁসিতে লটকাও, তাকে ঠ্যাং ভেঙে দাও, মেরে দাও, এই জিনিসগুলো অশোভনীয়। জি, আমি ফজল ভাই আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 3টা জেলায়, নড়াইল সহ, যশোর সহ ঝিনাইদহ, 3 জেলার তিনি 31 দফার উপরে কর্মশালায় ছিলেন। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, কোর্ট বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত, বৃহৎ স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সেক্ষেত্রে ষড়যন্ত্র বিভিন্ন মহল লিপ্ত দেশে এবং বিদেশে, এটি উল্লেখ করেছেন। এটি আসলে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? আর বৃহৎ স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখতে পাই যে গণতন্ত্র মঞ্চ যেভাবে ছিল, তেমনি ইসলামিক দলগুলোও ছিল, জামাতও ছিল। ঐক্যবদ্ধের জায়গা থেকে কি আপনার দলের প্রধান এখন বলা যায়, তিনি এই ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, এই ঐক্যবদ্ধটা আসলে কিসের ভিত্তিতে হবে? আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন দেখছি রাজনীতিতে তো মানুষ এখানে রাজনীতি করতে আসছে, মনে সম্পাদক কেউ দরবেশ না, নিশ্চয়ই। আর রাজনীতি করার অর্থই হলো একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে, এবং মূল চাওয়াটা হলো একটা রাজনৈতিক দল তার আত্মত্যাগের মধ্য দিয়ে, তার সংগ্রাম, কঠিন সংগ্রামের মধ্য দিয়ে একটা পর্যায়ে পৌঁছে যেখানে সে মনে করে আমি রাষ্ট্র ক্ষমতা পাবো এবং সেই দায়িত্ব দিয়ে আমি মানুষের উপকার করব। এটাই থাকে মূলত রাজনৈতিক দল, বিশেষ করে প্ল্যাটফর্ম ভিত্তিক যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপির মতো রাজনৈতিক দল। তাদের 1969 সনের 24শে মার্চ এই একান মার্শাল ল নিয়ে আসলো। তখন সারা পাকিস্তানে, বিশেষ করে বাংলায়, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল বললে ছোট করে বলা হবে, একক দলই বলা যায়। কাজে বঙ্গবন্ধু প্রথম দিনই বলল, মার্শাল ল এসেছে, আইয়ুব খান চলে গিয়েছে, আমরা খুশি, কিন্তু আমরা ইহিয়া খানকে বলবো দ্রুত তুমি ইলেকশন নাও। একদম প্রথম 25শে মার্চ 1969 সনের 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে, মার্শাল ল দিয়েছেন, আইয়ুব খান চলে গেছেন, আমরা খুশি, কিন্তু আপনি দ্রুত ইলেকশন দেন। ইহিয়া খানের মতো একজন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর বা এই পাকিস্তানের মার্শাল লতেও কিন্তু 69 সনে ইলেকশন দিয়ে দিছে, 1 বছর 3 মাসের মধ্যে দিয়ে দিছিল। 1 বছরের মধ্যে বন্যা হওয়ার কারণে পিছাইছিল, অক্টোবরেই দিছিল, সেটা ডিসেম্বরে গেল। 2008 সনের আগে 111 যখন আসলো, তারপরে আওয়ামী লীগ যখন মনে করলো যে এখন ইলেকশন হইলেই আমরা পাশ করব, প্রতি মুহূর্তে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা বলতেছে এই মুহূর্তে ইলেকশন দাও, এই মুহূর্তে। আর
বিএনপি আস্তে আস্তে বলতেছে না আরেকটু সময় নেন, কিন্তু সময় কিন্তু দেওয়া হয় নাই। আমরা যেখানে বুঝতেছি এখন যে নির্বাচন হলে পরেই আল্লাহর যদি রহমত হয়, মানুষের যদি দয়া হয়, ভিজিবলি যা দেখা যাচ্ছে বিএনপি রাষ্ট্র ক্ষমতা মানুষের দয়া পাইতে পারে। সেইখানে আমি যদি বলি ইলেকশন দাও, 3 মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার একটা ইলেকশন করতে পারে, তুমি 6 মাসে পারলা না, ঠিক আছে মানলাম, 1 বছরও পারবা না কেন? তুমি সংস্কার, আপনি সংস্কার করতে চান, তুমি নাই বা বললাম আপনি সংস্কার করতে চান, কি সংস্কার করেছেন? সংস্কার যা করেছেন সবটাই তো কুসংস্কার। প্রথমেই তো আপনি আমার দেশের নাম মানে আমার মায়ের নামটা বদলায় ফেলছেন। ফার্স্ট যে কুকামটা করছেন আপনারা, সংস্কারের নামে আমার মায়ের নাম বদলায় ফেলছেন। এখন যিনি আমার মায়ের নাম মানে বাংলাদেশের নাম যিনি বদলায় ফেলছেন, আমরা তার মার নামটা বদলায় দিই, উনি স্বীকার করবে কিনা? আমার কথাটাই, কোনো সংস্কার হচ্ছে না। সংস্কারের নামে ওই শেখ হাসিনা বলতো, শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র, অর্থাৎ যাতে ভোটাভুটি না হয়, উন্নয়নের নামে ইলেকশনটাকে ঠেকায় রাখা। আইয়ুব খানও বলতো, আইয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র, ভোট না দেওয়া। এখন এরা বলতেছে যে সংস্কার, যে কথাটা, সংস্কার ছাড়া ইলেকশন হবে না, এর অর্থ হইল তারা ইলেকশনটা দিতে চায় না। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, বিএনপি ইলেকশন চায়া কোনো খুব অপরাধ করতেছে না, এবং সেই ইলেকশন চাওয়ার কারণেই ষড়যন্ত্রটা করতেছে প্রথমত আমি বলবো জামাতে ইসলাম বিএনপির বিরুদ্ধে। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, কথাটা কিন্তু মিথ্যা না। 30টা বছর বুক দিয়ে আগলে রাখছে জামাতে ইসলামকে বিএনপি, আড়াল করে রাখছে। তা না হলে অস্তিত্ব থাকতো না আওয়ামী লীগের। এই 15 বছর শুধু বিএনপি তাকে বুক দিয়ে আগলায় রাখছে। এখন তার পরিণতি হইল জামাত যখন এই 5ই আগস্টে তার নামটা জেনারেল ওয়াকারুজ্জামান 1 নম্বরে বলে ফেলছে যে এখানে জামাতের আমির আছে, তখনই মনে করছে হাম কি হুমনুরি, আমার নামটা তো দেখা যায় 1 নম্বর, তাহলে আমি বোধহয় ক্ষমতার মালিক। কথাটা এবং সেই থেকে তারা যে এই দেশের সমস্ত বর্তমান অন্ধকারের জন্য, অন্ধকার কুয়াশার জন্য জামাত একমাত্র দায়ী, কারণ তাদের লোভ ছিল এককভাবে তারা ক্ষমতা দখল করবে উইথ দ্য সাপোর্ট অফ 1 পোর্শন উইদিন দ্য আর্মি। আর এই সব ছেলে পেলে যারা এক সময় সবই জামাত করত, এরা সব জামাত শিবির করত, এদেরকে বিভিন্ন ডালে ডালে দিয়ে দিছে, কিন্তু মূল গুড়িটা হইল জামাত। তারা মনে করতেছে নাগরিক। তাহলে প্রথমে আমি কি একটু থামাবো আপনাকে? না থামান, আমি যদিও আমি খুব অল্প কথায় সময় নিব, মানে শুনতে চাইবো। সেটা হচ্ছে তাহলে সেই ছাত্ররা যদি জামাতের হয় বা শিবিরের হয়, ওই ছাত্ররা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, সেক্ষেত্রে কি তাদের আপনি সাধুবাদ দিবেন না? আর গত 17 বছরে ওই দলটিরও তো ত্যাগ আছে নিশ্চয়ই, তাদের বিভিন্ন যে দলটির ত্যাগ আছে, আমি পরে বলি, কিন্তু আপনি একদমই স্বীকার করেন না। হ্যাঁ, 152 জন যারা আন্দোলনের কোঅর্ডিনেটর বলে কি 58 সমন্বয়ক, 158 জন, কয়জন গুলি খাইছে? কয়জন? একজন। তাদের 6 জনকে দেখছি শুধু হারুনের ভাতের হোটেল ডিবি হারুন ধরে নিয়ে 3 দিন ভাত খাওয়াইছে। তাদের পিছনে সমস্ত মানুষ দেখছে এরা ভাত খাইছে, সব দেখাইছে, এত ভীত ছিল গভর্নমেন্ট। আমি একটু ঠিক সেম বিষয়টা রনিবের কাছে আসি। প্রশ্ন তো করেছিলাম যে বিষয়টি যে এক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাপারে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা এখন নেতৃত্বে আছেন কিংবা সমন্বয়কদের ব্যাপারে আপনি শুনছেন। প্রথমত হলো যে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত জি যারা মাঠে ছিলেন তারা আসলে একটা জেনারেল যে সমর্থন, মানুষের সাধারণ সমর্থনকে তারা হোল্ড করেছেন। আমরা যারা সাধারণ জনগণ, আমরা ভাবতেই পারিনি, কল্পনাই করতে পারিনি যে এই ছেলেগুলো জামাতের হতে পারে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড থিং হলো যে পরবর্তীতে যখন তারা ক্ষমতা এলো, যা কিছু এসলো, আমরা টুকটাক টের পাওয়া শুরু করলাম যে তারা জামাতের হতে পারে। তখন আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, জামাতে তো 17 বছর ছিল, তাদের উপর জুলুম অত্যাচার হয়েছে, তাদের ছেলেরা এখানে আছে, দেখি না কি করে। কিন্তু ও মাই গড, এখন দেখতেছি তারা যে কথা বলছে, কর্মকাণ্ড করছে, আমাদের নাড়ি বুড়ি ধরে টান দিচ্ছে। এখন আমাদের 72-এর সংবিধান ফেলে দেবে, এখন আমাদের 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে তাদের নানা রকম কথা। 72-এর সংবিধান নিয়ে বিএনপিরও কথা আছে না, সংশোধনের ব্যাপারে কথা আছে, আমাদেরও আছে, এতে কোনো অসুবিধা নেই। 72-এর সংবিধানের কি কইছে? 72-এর সংবিধানকে কবরে দিয়ে দিবে। হ্যাঁ, 72-এর সংবিধান নিয়ে আওয়ামী লীগের আপত্তি আছে।
এটা নিয়ে মানে ওটার ব্যাপার হলো যে আমরা ফান্ডামেন্টাল যে জিনিসগুলো সেটা রাখতে চাই, রাখতে চাওয়ার পর এখন সেই জায়গাগুলোর কারণে কি হচ্ছে, এখন এই তাদের আচার আচরণ কথাবার্তা এবং তাদের অ্যাম্বিশন মানে এখন যে পর্যায়ে আছে এটাও সহ্য করা যেত, কিন্তু তারা কি করছে, তারা মির্জা ফখরুল সাহেবকে নিয়ে ট্রল করছে, তারা তারেক রহমান সাহেবকে নিয়ে ট্রল করছে, তারা বিএনপিকে নিয়ে বিভিন্ন রকম ট্রল করছে যে বিএনপির মধ্যে নাকি আওয়ামী লীগের ফ্যাসিজমের কণ্ঠস্বর তারা শুনতে পাচ্ছে, দিস সর্ট অফ ল্যাঙ্গুয়েজ। তো এখন এই জিনিসগুলো করার ফলে কি হচ্ছে, রাজনৈতিক বিবিধতা এমন পর্যায়ে চলে গেছে, যেহেতু বিএনপি একটা বড় দল, আওয়ামী লীগ বড় না বিএনপি বড় এটা একটা ম্যাটার অফ কোশ্চেন, কারণ ক্ষমতায় থাকলে সবসময় 2 or 3% ভোট সবসময় সুইং করে, মোরালেস দুটো দলেরই জনপ্রিয়তা অলমোস্ট সেম। এখন বিএনপি যেহেতু এখন ফেভারেবল অবস্থায় আছে, এখন তাদের জনপ্রিয়তা আওয়ামী লীগের চেয়ে নর্মালি 3 or 4% বেশি হবে, এটা হলো স্বাভাবিক, আমাদের দেশে যা হয়। এত বড় একটা বড় দল এবং এই দলের যারা রাজনীতিবিদে আছেন সেখানে তাদের সবারই 50-60 বছরের সেই রাজনৈতিক প্রাজ্ঞতা, এখন তাদেরকে নিয়ে যখন একেবারে যুবক ছেলেরাও নাই, তরুণ ছেলেরা যখন কটূক্তি করছে, তারপরে আমাদেরকে রাজনীতি শেখাচ্ছে, আমাদেরকে সংবিধান শেখাচ্ছে, এবং একদিন এক তরুণ দেখলাম তিনি বলছেন যে এখনকার যে সো কল্ড পলিটিশিয়ান মানে তথাকথিত রাজনীতিবিদ, তাদের সমস্যা হলো তারা এই প্রজন্মের ভাষা বুঝতে পারছেন না। রনি ভাই, আমি একটু বিরতি থেকে ফিরতে চাই, একটু কথা হারিয়ে যেন না যায়, আমাদের দর্শকরা মিস করবে, বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, একটু বিরতিতে যেতে হচ্ছে, খুব শীঘ্রই আশা করি বিরহের পরে ফিরে আসবো, থাকুন আমাদের সাথে। আবারও ফিরছি মাই টিভি সংলাপে। দর্শক, কথা শুনছিলাম গোলাম মোল্লা রনির কাছ থেকে। স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। আমরা আবারও রনি ভাই আপনার কাছেই ফিরছি, যে প্রসঙ্গে আমরা ছিলাম। না, আমি লাস্টে যে বিষয়টা আলোচনা করছিলাম যে আমাদের সমন্বয়কদের মধ্যে বা ছাত্র নেতাদের মধ্যে কেউ কেউ এই জিনিসটা বলার চেষ্টা করছেন যে সো কল্ড পলিটিশিয়ান, এখানে দ্য পলিটিশিয়ান, দ্য পলিটিক্স অ্যান্ড সো কল্ড, দ্য 3 সেন্টেন্স বা 3 ওয়ার্ড। তো এই সো কল্ড পলিটিশিয়ান যারা আছেন তারা এই প্রজন্মের ভাষা বুঝতে পারছি না। তো এর চেয়ে আসলে অবমাননাকার আর বক্তব্য হতে পারে না। আমার সন্তান যদি বলে যে তুমি আমাকে বুঝো না বা তোমার জ্ঞান নাই, গরিমা নেই, মূল ব্যাপার হলো ফজল ভাই এখানে আছেন, আমি আছি, আমি বিয়ে করেছি 1986, আমার প্রথম সন্তান 1993। আমার 3টা সন্তানই লেখাপড়ায় এই এখন যারা আছেন তাদের সবার চাইতে তাদের রেজাল্ট কোনো অংশে খারাপ না, বরং ভালো। তারা যে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে পড়াশোনা করেছেন, এরা যেখানে পড়াশোনা করেছে এই ঢাকা শহরের সবচেয়ে ভালো স্কুলে এবং সবচেয়ে ভালো কলেজে, ঢাকা কলেজে এবং গভর্নমেন্ট ল্যাবরেটরিতে ভিকার ইউনিভার্সিটিতে আমার ছেলেমেয়ে পড়াশোনা করেছে। এখন পৃথিবীর সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে তারা অনার্স মাস্টার্স করার পর পিএইচডি করছে। এখন আমাকে যদি এই প্রজন্মের কোনো একজন লোক বলে যে আমি তার ভাষা বুঝি না, তাহলে আমার এই ছেলের সন্তানগুলোকে যে তাদের সফলতার জায়গায় নিয়ে গেলাম বা আমি আজকের এই জায়গাতে আসলাম, আমার তো নিজের প্রতি ঘৃণা এসে গেছে। তো এই জিনিসটাই শুধু বললাম যে মুখ থাকলেই সব কথা বলতে হয় না, হাত থাকলেই বেশি নড়াচড়া করতে হয় না, পকেটে টাকা থাকলেই সব জায়গায় গরম দেখাতে হয় না। এর কারণ হলো সময়ে দেখা যাচ্ছে যে এই 2 মাস পরপরই অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আমাদের এই যে 6টা ঋতুর দেশ, 2 মাস পরপরই মাটি পরিবর্তন হয়, বাতাস পরিবর্তন হয়, পাখি পরিবর্তন হয়। সেই 20,000 কিলোমিটার দূর থেকে পাখিগুলো উড়ে উড়ে আমাদের এই দেশে আসে, আবার এখান থেকে চলে যায়। তেমনি গ্রীষ্ম শেষে বর্ষা আসে, বর্ষা শেষে যে হেমন্ত আসে, এরপর কিন্তু গ্রীষ্ম আসে। তেমনি আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ কি আবার আসবে? আমার মূল ব্যাপার হলো আমরা এমন কর্ম যদি করি যে কর্মটা মনে হয় আওয়ামী লীগ যা কিছু করেছে তার চেয়ে মন্দ কর্ম আমরা করছি, আওয়ামী লীগের কর্মটা ভালো ছিল, তাহলে তো অবশ্যই আওয়ামী লীগ আসবে। আসবে না কেন? ডিফারেন্স না, আমরা যদি আবার এমন ভালো কাজ করি, সবাই যদি মনে করে যে না এই দলটা কোনোদিনই রাজনীতি দ্বারা প্রতিষ্ঠিত হবে না, এটা নির্ভর করে আমাদের কর্মের উপর। ছোট্ট করে আরেকটু জানতে চাই, জনাব সালাউদ্দিন আহমেদের কথার যে সূত্র ধরে তিনি নিবন্ধিত দলগুলোর নির্বাচনের কথা বলেছেন, আমরা যতটা জানি সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নিবন্ধন আছে, কিন্তু জামাতের নিবন্ধন এখনো ফিরে পায়নি। তাহলে এখানে কি মানে এখানটায় কিভাবে দেখছেন এই যে তার বক্তব্যের যে জায়গায়? তার বক্তব্যের অনেক সুদূর প্রসারী দিক আছে। এখানে জামাতের সঙ্গে যেহেতু বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছে, সাংগঠনিক কারণেই বিএনপি চেষ্টা করবে
জামাতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য। এখন এখানে আমরা আমাদের সেই আগের সেই খাতিরই নেই। কিন্তু ঐক্যের কথাও বলেছে আবার আজকে হ্যাঁ, দলীয় প্রধান। ঐক্যের কথা থাকবে, ঐক্যের মধ্যে পারিবারিক সম্পর্ক একরকম, ব্যক্তিগত সম্পর্ক একরকম, আর রাজনীতি করার জন্য তো আমাকে সেখানে প্রতিযোগিতা করতে হবে, আমি তো আমার জায়গা ছেড়ে দেবো না। ফলে এটা হতে পারে জামাত এখনো নিবন্ধিত হয় নাই, ফলে সেই নিবন্ধিত না হয়ে নিবন্ধিত ছিল মানে আদালতে এটা অবশ্য তাদের সেইভাবে যদি হয়। আর অন্যদিকে আওয়ামী লীগের ব্যাপারে একটা স্বাভাবিক ব্যাপার হলো আওয়ামী লীগ আসলে এই বাংলাদেশে কেউ নিষিদ্ধ করতে চায় না, নো ওয়ান। যারা পলিটিক্স করতে চায়, ইভেন জামাতও না, তারা যে জিনিসটা চায় আওয়ামী লীগের যে সমস্ত লোক অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, তারা এই দলের নেতৃত্ব থেকে বাদ হয়ে যাক এবং বেশি যারা গুনাহ করেছে তাদের শাস্তি হোক, এই এতটুকু আমরা চাই, দৃষ্টান্তমূলক শাস্তি। ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার কাছে আলোচনা হয়তো এই সূত্র ধরে করবেন, তার সাথে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সীমান্তে নাগরিক হত্যা বন্ধ হবে। এই বিষয়টি নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ বৈঠকের মূল এজেন্ডা বললেন এবং কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না, ভারতের সাথে বডি ল্যাঙ্গুয়েজ অনেক পরিবর্তন হবে, এটি উনি নিশ্চিত করেছেন। কিভাবে মনে করছেন যে সেই বডি ল্যাঙ্গুয়েজে আমরা দিল্লি গিয়ে কথা বলতে পারবো এবং সেখানে গিয়ে সেই আগে আমরা 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 কি কোনো পরিবর্তন দেখতে পাবেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোধহয় শেষ পর্যায়ে এসে পড়েছি। এই যে ভারত, এই নামটা উচ্চারণ করলে পরেই এই যে ইউটিউবে আপনি বলেন, আমাকে বললেন যে এরা যে জামাত শিবিরের কর্মী, আপনি চিনেন কিভাবে? সবটা না হইলেও কালো যারা আওয়ামী লীগ করে এরা কালো কোট গায়ে দেয়, এটা চেনা যায় যে এরা আওয়ামী লীগ করে। আর জামাত শিবিরের কর্মীর একটা চিহ্ন আছে, সেটা হলো তাদের দাড়ি অন্যদের চেয়ে, দাড়ি উঠার পরে করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত যারা জামাত করে তাদের দাড়ি দেখলেই বোঝা যায় তারা জামাত করে। এই কারণে আমি চিনি। এই ভারত কথাটা বললে পরেই আমার উপরে এমন একটা আক্রমণ, আমি হইলাম ভারতের দালাল। তো ভারতের দালাল হওয়াটা তো ঘৃণার ব্যাপার, অবশ্যই ঘৃণার ব্যাপার। আমরা চাই ভারতকে, কালকেও আমি এক জায়গাতে বলছি, আমরা চাই ভারতকে কলকাতা দখল করব 8 ঘন্টার মধ্যে, বা বিহার উড়িষ্যা দখল করে ফেলবো আমরা 10 ঘন্টার মধ্যে, 7 সিস্টার সাগরতলা দখল করে ফেলবো। ভারত তো আমাদের ভয়ে ভীত কম্পমান, কাজে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ তো ভিন্ন হবেই। এইসব লোকজনরে যারা জেনারেল বানাইছে, আমি বাংলাদেশে যে জেনারেল বানাইছে, আমি বানাইছি, আমি মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই বাঙালির ছেলে জেনারেল হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই। দ্বিতীয় মহাযুদ্ধে মেজর ছিল, ক্যাপ্টেন থেকে মেজর হয়েছিল উসমানী, তাকে গোল্ড মেডেল দিছিল ভারতের ব্রিটিশ প্রধান সেনাপতি মন্টোগোমারি, এবং বলেছিল দিস বয় ওয়ান্স হি উইল বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া। ইন্ডিয়া বাগিয়া পাকিস্তান হয়েছে, কিন্তু কর্নেলের উপরে বাঙালির ছেলে হইতে পারে নাই, চাকরি ছাড়তে হয়েছে। বাঙালির ছেলে মেজর হইলেই অনেক বড় ব্যাপার। সেই বাঙালির ছেলে যে জেনারেল হয়েছে, আমি যে বলছি কেন, আমি না, আমি হইলাম একটা প্রতীক। আমার উপরে ছিল যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব করছে, তারা যারা মুক্তিযুদ্ধের সেনাপতি ছিল, যারা সেক্টর কমান্ডার ছিল, লাখ লাখ মুক্তিযুদ্ধের আমরা সবাই মিলে যে যুদ্ধ করছি, মানুষ যে সমর্থন করছে, এই কারণে বাঙালির ছেলে মেজর জেনারেল ওয়াকারুজ্জামান হয়েছে, গন্ডায় গন্ডায় জেনারেল হয়েছে, অগণিত লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল হয়েছে বাঙালির ছেলে। এই লোকটাকে এমনি ভালোই মনে হয়। এই ধরনের লোক কেন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হবে এই সময়ে, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন একটা, কি বলবো, কঠিন শৃঙ্খলাবদ্ধ একটা শাসন ব্যবস্থা, সমাজ পুলিশি ব্যবস্থা। এই দেশ নাই। উনি তো পুলিশের হেড, পুলিশের তো কলজাই নাই, পুলিশের কলজা এখন পুলিশের ভিতরে যায় নাই। পুলিশ মরালি উইক হয়ে গেছে, যে কারণে থানা চালায় একজন, ওই যে আরেকজন, এই আবার কথাটাই একজন সমন্বয়কের ছেলে। কি এ কবে সমন্বয়ক হইলো, কবে রাজনীতি করছে, কবে কার ছেলে, ওই কালুর ছেলে। কোন কালু? ওই যে মাটি কাটে কালু, ওর ছেলে, ও নাকি সমন্বয়ক। তারা দেখলে ওসি ডরায়। এই দুইটা শব্দ, সমন্বয়ক এবং সংস্কার, এই দুইটা শব্দ একদিন এই বাংলাদেশের মানুষের জন্য কি হবে এটা আমি জানি না, তবে এগুলা মানুষের কাছে খুব ঘৃণার শব্দ হবে। আমি কেন বলছি যে ইন্ডিয়াতে গিয়ে সমানে সমানে কথা, আমি তো চাই ইন্ডিয়ার সঙ্গে আমি সমানে সমানে করতে, সমমর্যাদায় কথা বলতে চাই। ভারত যত বড় দেশই হোক, আমাকে যদি সে ভাই ডাকে, আমি তাকে দাদা ডাকবো। কিন্তু আমাকে যদি উনি সাবঅর্ডিনেট মনে করে,
অনুগ্রহভাজন মনে করে, আমি তাকে দাদা ডাকবো না। কিন্তু এইটা আমি মনে করি এই বাংলাদেশের মানুষের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো যোগ্যতা অর্জন করে মাথা উঁচু করে ভারতের সঙ্গে সমানে সমানে প্রতিবেশী সুলভভাবে বাঁচা। প্রতিদিন ঝগড়া করে বাঁচা যাবে না, এটা হলো অচিন্তনীয় ব্যাপার। সেই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধতাটা কেমন চাচ্ছেন এই 24-এর বাংলাদেশে, এই 25-এর বাংলাদেশে? আপনার দিক থেকে যেটা আগ্রাসন মনে হচ্ছে, আমার কথাটা খুব, আমার দিক থেকে আমি মনে করি ভারত আমাদেরকে করে ফেলছে। আসলে কি আমাদের পারস্পরিক সহযোগিতা বন্ধুত্বের কোনো দরকার? সবটাকে আমরা আগ্রাসনই মনে করব না, সবটা আগ্রাসন না, অবশ্যই না মনে করব না। ওইগুলা বাদ দিলাম, মুক্তিযুদ্ধের কথা, এগুলো শেখ মুজিবুর রহমান খুব বাজে কাজ করে হয়ে গেছে। মুক্তিযুদ্ধের কথা কয়ে ভারতের সঙ্গে সম্পর্কটা খুব বাজে কাজ করে হয়ে গেছে। ভারতের সব জনগণ আমাদের এখন যে উত্তর দিক থেকে পানি আসে জি নাকি দক্ষিণ দিক থেকে আসে, যদি বন্ধ করে দেয় কি করবেন? যুদ্ধ করিয়া? বন্ধ তো করে না। আপনি যে সমস্ত কিছুর জন্য তার কাছে যান, যেমন ধরেন আমি আজকে একটা কথা বলি, অনেকেই ভুল বুঝতে পারেন। আমার এই চোখটার মধ্যে 15টা ইঞ্জেকশন দিছি, সবাই না করছে, বাংলাদেশে দিও না। এবং বাংলাদেশের ডাক্তার ধরতেই পারে না আমার চোখের প্রবলেমটা কি। আমি ভারতে গিয়ে চিকিৎসা করছি 3 বছর আগে থেকে, এখন আবার চোখের প্রবলেম দেখা দিছে। বাংলাদেশে সবার কাছে গেছি, আল্লাহর দোয়াই বাংলাদেশে করেন না চিকিৎসা, চোখ নষ্ট হয়ে যাব। আমার কথাটা খুব বুঝার, আমি বাংলাদেশে ডাক্তারদেরকে শ্রদ্ধা রেখেই বলছি। এই যে আমার কানের মেশিন, কানে এই যে এখন আর তেমন আমার বয়স তো হয়েছে, জি এই কানের চিকিৎসা করছে মাদ্রাজে। এখন যদি আমি চিকিৎসা করতেও যাই তাও তো বলবো ভারতের দালাল। বুঝেন কথাটা? অথচ সিঙ্গাপুরে, থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করার মতো টাকাও তো আমার হাতে নাই। আমি শেষ কথাটা করে ফেলতেছি। আমি বলতেছি যদি সমানে সমানে কথা বলে মাথা উঁচু করে ইন্ডিয়াকে যদি আমাদের সাথে বন্ধুত্ব করার মতো অবস্থা নিয়ে আসতে পারবে, আমি সেলিউট দিব স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং ইনু সাহেবকে। এবং আমি এই কথাটা বলি, এটা সেদিনেই হবে, শেষ কথা। ওই ভারত কথাটা বলে রাখছে, দেয়ার মাস্ট বি ইলেক্টেড গভর্নমেন্ট ইন বাংলাদেশ, তখন হবে বন্ধুত্ব। ইলেকশন দেও, ইলেকশন দেও, ইলেকশন দেও। যতদিন ইলেকশনের নাম করলে পরে নববধূর মতো গাল ফুলাইয়া ইলেকশন দীর্ঘায়িত করবে এই সরকার, অতদিন তাদের ইজ্জত পৃথিবীতে কোথাও হবে না। বাংলাদেশে বাঁচার একমাত্র পথ হইল এখন আপাতত ইলেকশন। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান এবং অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলানা রনি, আপনাদের দুজনকে। আপনাকে ধন্যবাদ, অনেক প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আসুন আলোচকদের সাথে এবং আপনাদের প্রত্যাশিত অনুযায়ী একটি সবাই ঐক্যবদ্ধ থাকি দেশের প্রয়োজনে এবং কল্যাণমূলক দেশ গড়তে। আসুন যে যার জায়গা থেকে ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।